সো আজকে আমরা কভার করব দ্য ইন্ট্রিকেট ডিটেইলস অফ হায়ার স্টাডি ইন নর্থ আমেরিকা। সো নর্থ আমেরিকাতে হায়ার স্টাডি করার জন্য অনেক রকম কারণ থাকতে পারে, তোমাদের নিজেদের পার্সোনাল কারণ থাকতে পারে, বাট ব্রডলি আমরা কারণগুলোকে 5টা ভাগে ভাগ করতে পারি এবং এইটা হচ্ছে সেই 5টা ভাগ। সো তোমার যদি হায়ার স্টাডি অনেক প্যাশন থাকে বা তোমার যদি টার্গেট থাকে যে আমি অনেক হাই এন্ড জব নিব, ফর এক্সাম্পল ইউনাইটেড নেশনস অথবা ওয়ার্ল্ড ব্যাংক, এই টাইপের জব যেগুলো রিক্রুটমেন্ট বাংলাদেশ থেকে হয় না, এবং অথবা তুমি যদি এমন হয় যে তুমি বিসিএস ব্যাংক বা কর্পোরেট ইন্ডাস্ট্রিতে তোমার একদমই ভালো লাগে না, সেক্ষেত্রে অবশ্যই তোমার জন্য মাস্টার্স অথবা পিএইচডি করা বিদেশে, এটা অবশ্যই তুমি এর জন্য যোগ্য। কিন্তু লাস্ট যে দুইটা অপশন, আমেরিকা তোমার স্বপ্ন, আমেরিকাতে গেলেই তুমি সবকিছু তোমার জীবনে সার্থক হয়ে যাবে, অথবা একটা ডেভেলপ কান্ট্রিতে তুমি থাকতে চাও, এরকম যদি তোমাদের কারো মনের মধ্যে থেকে থাকে, তাহলে আমি বলবো ইউ শুড থিঙ্ক টুয়াইস। কারণ আমেরিকা, নর্থ আমেরিকার মতো জায়গাতেও তুমি দেখবে অনেক গরিব মানুষ আছে, অনেক মানুষ স্ট্রাগল করছে, অনেক কষ্টের মানুষ থাকে। তো সবসময় যে এমন না যে সবাই সবসময় হাই এন্ড জব পাবে, আমরা শুধু তাদেরকেই দেখি যারা হাই এন্ড জব পায়, কিন্তু তাদেরকে দেখি না যারা ওটা পাচ্ছে না। সো জাস্ট মাথায় রাখবো। তো যেটাই হোক না কেন, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যখন তোমরা অ্যাপ্লাই করবা, ওটা তোমাদের পিক আওয়ার, পিক এইজ আমি বলবো, যে তুমি অনার্স পাস করেছো বা মাস্টার্স পাস করেছো, এরপরে তুমি অ্যাপ্লাই করছো, এরপরে তুমি যদি কোনো কারণে এমন হয় যে তুমি মাস্টার্স করতে গেলা, পিএইচডি করতে গেলা, এবং 3 ইয়ার্স পরে তুমি রিয়েলাইজ করলা যে না, দিস থিং ইজ নট ফর মি, তখন তুমি যদি কাম ব্যাক করতে চাও, তখন এসে দেখবা যে তুমি, তোমার বয়স শেষ, সরকারি চাকরি বলো বা যে কোনো চাকরির জন্য 30 ইয়ার্স হয়ে গেছে, কাছাকাছি 28-30 ইয়ার্স হয়ে গেছে। সো এইটা অনেকটা গ্যাম্বল প্লে করার মতো। সো বিদেশে যাওয়াটা, সো হতে পারে তুমি খুব ভালো কিছুতে শেষ করতে পারো, হতে পারে তুমি মডারেট, অথবা তুমি কিছু লো এন্ডও হতে পারে সেটা। তো যেটাই হোক না কেন, এই আনসার্টিনিটি মোকাবেলা করার জন্য কারেজ সেটা তোমার থাকতে হবে, এবং সেটা যদি তোমার থাকে, দিস থিং ইজ ফর ইউ। সো ধরে নিলাম তোমাদের এটা আছে। তো সেই হিসাবে তাহলে আমরা যদি ইউনিভার্সিটি সিলেক্ট করতে চাই, তো আমাদের ফার্স্টে আমি বলি যে ইউএসএতে মোটামুটি 130টা ইউনিভার্সিটি আছে যারা মাস্টার্স এবং পিএইচডি অথবা পিএইচডি সবসময় দিচ্ছে তারা। আর কানাডার ক্ষেত্রে এটা আছে 22টা ইউনিভার্সিটি। এর কারণ হচ্ছে কানাডাতে সাউদার্ন সাইডটাতে কানাডাতে মানুষ বেশি থাকে, নর্দার্ন সাইডে অনেক ঠান্ডার কারণে থাকে না, পপুলেশনও কম। সো ওভারঅল ইউএসএতে অপরচুনিটি অনেক বেশি থাকে যে তোমার 130টা ইউনিভার্সিটি একটাতে সিলেক্ট হতে পারো, আর কানাডায় সেটা কম্পারেটিভলি কম, 22টা ইউনিভার্সিটি একটা তোমার সিলেক্ট হওয়ার চান্স থাকে। তো এই লিস্ট অফ ইউনিভার্সিটিজ, তাদের রিকোয়ারমেন্ট কি থাকে, তাদের ডিটেইলস কি, সবকিছু তুমি এই লিঙ্কটাতে পাবা, এজি যে লিঙ্কটা দেওয়া আছে এখানে সেটাতে, এবং ওখানকে 2016-17 গাইডটা দেখতে পারো, অথবা ওখানে একটা ইন্টারেক্টিভ ম্যাপও আছে, সেটাও তোমরা দেখতে পারো। খুব ভালো জিনিস ওটা অবশ্যই। সো ইউনিভার্সিটিগুলো বেসিক্যালি কিভাবে তোমাদের স্কলারশিপ দেয়, সো ওটা ডিটেলসে যাওয়ার আগে একটু জেনে রাখা দরকার কি টাইপের স্কলারশিপ দেয়। সাধারণত 3 প্রকারের স্কলারশিপ থাকে, একটা হচ্ছে ফেলোশিপ, একটা টিচিং অ্যাসিস্ট্যান্ট, একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। ফেলোশিপটা হচ্ছে টোটাল স্কলারশিপের মতো, তোমাকে কিছুই করতে হবে না, তুমি খুব শান্তিতে থাকবা, নিজে রিসার্চ করবা, দ্যাটস ইট। এবং ফেলোশিপে সাধারণত খুব এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট বা খুব ভালো ইমপ্রেসিভ ক্যান্ডিডেটরা পাই থাকে। আর টিচিং অ্যাসিস্ট্যান্টরা, এদের কাজটা হচ্ছে যে টিচারদের হেল্প করা, যারা প্রফেসর থাকে তারা ক্লাস নেয়, তারা যে খাতা দেখে ওই খাতাগুলো গ্রেড করে দিতে হবে, তাদেরকে তোমার লেকচার তৈরিতে হেল্প করতে হবে, এই ধরনের কাজ করতে হবে। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হচ্ছে কিছু টিচার ফান্ডিং আনতে পারেন, তাদের কিছু প্রজেক্ট থাকে, ফান্ড থাকে, ফান্ড বলতে আমি প্রজেক্টে ফান্ড বলছি। তো তুমি তাদের প্রজেক্টে কাজ করবা, ওর বিনিময়ে তোমাকে টাকা দিবে। সো এই স্কলারশিপ, সব 3টে স্কলারশিপই তোমার সাধারণত টিউশন কভার করবে, যেটা অ্যারাউন্ড $25,000 মতো হয়ে থাকে অ্যাভারেজ, এবং লিভিং এক্সপেন্স কভার করবে $15,000 মতো অ্যাভারেজ, যেটা স্টেট টু স্টেট ভ্যারি করে অনেক, এবং হেলথ ইন্স্যুরেন্স কভার করবে। তো সব মিলায় তোমার অ্যাপ্রক্সিমেটলি $40,000 স্কলারশিপ দিবে পার ইয়ারলি। তো তুমি যদি 4 বছরের পিএইচডি করতে যাও, তোমাকে $160,000 স্কলারশিপ দিবে, তো উইচ ইজ ভেরি গুড থিং সার্টেনলি। সো এই অ্যাডমিশনটা, এটা বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করে? সো আমেরিকার ক্ষেত্রে আমি যদি বলি, অ্যাডমিশন শুধু আমেরিকা এবং কানাডা দুই ক্ষেত্রেই হচ্ছে। ফার্স্ট হচ্ছে সিজিপিএ, দেন আইএলটিএস বা টোফেল স্কোর, দেন স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি, এলওআর, লেটার অফ রিকমেন্ডেশন, এবং আমেরিকার ক্ষেত্রে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে জিআরই, এবং আদার্স বলতে এখানে বোঝাচ্ছি পাবলিকেশন এক্সপিরিয়েন্স যদি থাকে, সেগুলো একটু ম্যাটার করে। এবং খেয়াল করে দেখবো এখানে লাখটাকে তোমার এখানে মাল্টিপ্লাই করা হয়েছে। সো লাখ খুব একটা বড় ফ্যাক্টর। অনেক সময় হয় যে তুমি 10টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, একটা তো সিলেক্ট হয় না, তুমি হতে পারে তোমার প্রোফাইল ভালো, সবকিছু ভালো, বাট আলটিমেটলি হয় না। এটা হচ্ছে লাখ ফ্যাক্টর। সো লাখ ফ্যাক্টর যদি জিরো হয়, আলটিমেটলি পুরো জিনিসটা জিরো হয়ে যাবে। সো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সো খেয়াল করে দেখবা যে ইউএস এবং কানাডার মধ্যে ডিফারেন্স একটাই, জিআরই। ইউএসএতে জিআরইটা লাগবে। তো এই বিষয়ে আমরা ডিটেলসে বলবো একটু পরে।
তখন সিজিপিএটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যদিও ইউনিভার্সিটিগুলোতে রিকোয়ারমেন্ট থাকে বেশিরভাগ ইউনিভার্সিটিতে যে সিজিপিএ 3 লাগবে আউট অফ 4, কিন্তু যত বেশি হবে তত ভালো। এবং ভালো বলতে আমি বোঝাচ্ছি ভালো সিজিপিএ এর একটা মানে বেঞ্চমার্ক আছে, সেটা হচ্ছে 3.50। সো ওইটা হচ্ছে একটা বেঞ্চমার্ক, ওটার উপরে যত ভালো হবে আরও তত বেশি ভালো হবে। বাট সিজিপিএটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার লাস্টের 2 বছরের সিজিপিএ। কারো যদি প্রথম 2 বছর খারাপ হয়ে থাকে তারা অবশ্যই চেষ্টা করা উচিত লাস্টের 2 বছরের সিজিপিএকে উপরে করা। এবং এটা ক্যানাডার জন্য অতিরিক্ত বেশি ইম্পর্টেন্ট যে তোমার সিজিপিএ যেন 3.3 এর উপরে থাকে, আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হয়ে যাবে তোমার ফান্ড ম্যানেজ করা ওখানে। সো সিজিপিএ আমি বলবো অলওয়েজ স্টাডি হার্ড, ট্রাই করো সিজিপিএ ভালো করার চেষ্টা করো। নাও জিআরডিটা আমি বলছি যে শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে প্রযোজ্য, কানাডার ক্ষেত্রে না। তো যাদের সিজিপিএ 3.1 বা 3.2 অনেক সময় হলো, যাদের কানাডায় সম্ভাবনাটা কিছুটা কম, অথবা কখনো 3 এরও কম হয়ে গেল, 2.98 হয়ে গেল, 2.95 হয়ে গেল, তারা কি করবে? তারা কি তাহলে পড়াশোনা ছেড়ে দিবে, বা তারা কি তাদের স্বপ্ন দেখার ইচ্ছা সব ছেড়ে দিবে? এমন হতে পারে তোমার হয়তো জিওমরফোলজি খুব ভালো লাগে, কিন্তু আলটিমেটলি তুমি অন্য কোনো কোর্স তুমি এখন ভালো করে পড়ো নাই, তোমার সিজিপিএ কমে গেছে, বাট তোমার খুব ইন্টারেস্ট আছে রিসার্চে। তো এইসব বিষয়গুলো কনসিডার করে যে এক্সামিনেশনটা আছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, জিআরই। আমেরিকার এই চিন্তাটা হচ্ছে এইরকম যে তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে হয়তো 3.5 পেয়েছো, তোমার বন্ধু হয়তো ইউনিভার্সিটি দিল্লি থেকে সে 3.8 পাইছে, আরেকটি ইউনিভার্সিটি করাচি থেকে তোমার 3.6 পাইছে। তো কি করে এক একটা ইউনিভার্সিটির যে ডিফারেন্ট গ্রেডিং সিস্টেম, এটাকে আমি সবই 4 স্কেলে পেয়েছি, কিন্তু বিভিন্ন টিচার দেখতেছে, সো ভ্যারি করতে পারছে অনেক। তো এই ভ্যারিয়েশনটাকে আমরা কি করে একটা স্ট্যান্ডার্ডাইজ করবো, সেইটার থেকে আসছে তারা আমেরিকার একটা অর্গানাইজেশন ইটিএস, ওরা তোমার এই পরীক্ষাটা নিয়ে আসছে যে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এইটা হচ্ছে সবার দিতে হয়, ইভেন আমেরিকান স্টুডেন্টদের দিতে হয়। এটা এই কমন পরীক্ষাটা দিয়ে আমাদের একটা এন্ট্রান্স এক্সামের মতো তুমি এখানে করতে পারবা, একটা স্কোর পাবা, সেই স্কোরটা তোমার প্রমাণ করবে যে তুমি কিরকম আসবে। জিআর স্কোর খুবই বেশি খুব বেশি ইম্পর্টেন্ট আমেরিকার জন্য। সো অনেক সময় এরকম হয়েছে যে সিজিপিএ ভালো, তার মানে তার মোটিভেশন লেটার অনেক ভালো, কিন্তু জিআর স্কোর কম থাকার কারণে আলটিমেটলি সিলেক্ট হতে পারে নাই। তো ইউজুয়ালি তুমি জিআরই নিয়ে সব ডিটেলস পাবা, বিভিন্ন গ্রুপে পাবা, তুমি জিআরই সেন্টারের আছে, হায়ার স্টাডি অ্যাব্রড আছে, এসব গ্রুপে পাবা। এছাড়া ওভারঅল আমি যদি বলি খুব শর্টকাটে, জিআরই হয় ওভারঅল 340-এর মধ্যে পরীক্ষা হয়। তো ভার্বাল থাকে, মানে ইংলিশ পার্ট থাকে, কোয়ান্টিটিভ থাকে, একটা ম্যাথমেটিক্যাল পার্ট থাকে, এবং একটা রাইটিং এসে পার্ট থাকে। তো ভার্বাল এবং কোয়ান্টিটিভ স্কোর রেঞ্জটা হয় 130 থেকে 170। ভার্বালের জন্য 130 থেকে 170, কোয়ান্টিটিভের জন্য 130 থেকে 170। তুমি যদি ভার্বাল এবং কোয়ান্ট অ্যাড করো দেখবা হবে টোটাল 260 থেকে 340। এটা হচ্ছে স্কোর রেঞ্জ। সো মিনিমাম তুমি 260 পাবা, ম্যাক্সিমাম তুমি 340 পাবা। আর রাইটিং এসেটা একটু ডিফারেন্টলি গ্রেড হয়, ওটা হচ্ছে 1 থেকে 6 এর মধ্যে হয়। তো এই আউট অফ 340 পরীক্ষাটা হচ্ছে। তো এই 340-এর মধ্যে তুমি যদি অ্যাটলিস্ট 300 পাও, তোমার চান্স আছে অ্যাটলিস্ট। কিন্তু 300-এর কম পেলে একদম চান্স নাই তা না, কিন্তু অনেক রিস্কি হয়ে যায়, অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সো ট্রাই করবে অ্যাটলিস্ট 300 উঠাতে। কিন্তু 310 অথবা তার বেশি যদি পাও, জিওগ্রাফির জন্য 310 বা তার বেশি, এটা অনেক অনেক ভালো স্কোর, সত্যি কথা, জিওগ্রাফির জন্য। তো জিওগ্রাফির জন্য যদি 310 বা তার বেশি পাও, তোমার পসিবিলিটি অনেক বেশি হয়ে যাবে একবারে। এবং যেটা হচ্ছে গ্র্যাজুয়েট জিআরইর জন্য যেটা হয় যে প্রচুর ওয়ার্ড মুখস্থ করতে হয় তোমার। তো এই যে সামনে যে একটা ছবি দেওয়া আছে দেখতেছো, এটা হচ্ছে ভি ফর ভেন্ডেটা থেকে নেওয়া। তো এইখানে দেখবা ভি দিয়ে তোমার কত ওয়ার্ড এখানে তারা ইউজ করছে, যেগুলো বেশিরভাগ মিনিং আমরা হয়তো জানি না। তো এই ধরনের ওয়ার্ড মুখস্থ যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছো তারা হচ্ছে ভোকাবুলারি বিল্ডিং করতে পারো, আর যারা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে আছো তারা স্পিড আপ করতে পারো, শুধুমাত্র ভোকাবুলারি বিল্ডিং না। তো এই জিআরইর যে নেগেটিভ দিকটা হচ্ছে এটা খুব কাম্বারসাম একটা প্রসেস, অনেক সময় লাগে, প্রায় 3-4 মাস অ্যাটলিস্ট লাগে, এটা 6 মাস হাতে রাখা ভালো। আর ভালো দিক হচ্ছে এখানে তুমি অনেক ভোকাবুলারি তোমার বেড়ে যাবে একবারে, কোয়ান্টিটিভ স্কিল অনেক বেড়ে যাবে, বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার অ্যাবিলিটি বাড়বে। তো যেটা পরবর্তীতে শুধুমাত্র তোমার যে বিদেশে পড়তে যাওয়া শুধু তা না, তোমার পরবর্তীতে ব্যাংকের জব বলো বা যে কোনো রকম রিক্রুটমেন্ট টেস্ট যে পরে হয়, অনার্সের পরে হবে, তো এগুলোতে অনেক হেল্পফুল হয় এটা। তো ইভেন আইবি এর এমবিএ করতে গেলেও তোমার জিআরই প্রিপারেশন থাকলে খুব ইজি হয়ে যাবে বিষয়টা ঢোকাটা ওখানে। তো সব মিলে জিআরই প্রিপারেশনটার মানে ইউজফুলনেসটা তুমি পরেও টের পাবা, লাইফ লং এটা টের পাওয়া যাবে। তো এটা হচ্ছে জিআরই। মোটামুটি জিআরই নিয়ে অনেক ডিটেইলে জানতে পারবা। আবার বলছি যে জিআরই সেন্টারের ওয়েবসাইট আছে, হায়ার স্টাডি অ্যাব্রড
যে গ্রুপটা আছে ফেসবুকে, ওখানে জানতে পারবা। তো অনেক ইনফরমেশন ওখানে আছে, ওগুলো থেকে নিজেরা একটু ঘাটাঘাটি করলে জানতে পারবা। তো পরবর্তীতে হচ্ছে আইএলটিএস এবং অথবা টোফেল। সো আইএলটিএস অথবা টোফেল, আইএলটিএসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, আর টোফেল হচ্ছে টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। তো এই দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট, কারণ ওখানে যখন টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নেওয়া হবে, তোমার স্টুডেন্টদের সাথে কথা বলা লাগবে, স্পেশালি টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকলে। তো তোমার স্কিল, স্পেশালি স্পিকিং স্কিলটা এখানে ভালো লাগবে। তো এখানে দুইটা পরীক্ষারই তোমার যে কোনো একটা পরীক্ষা দিলে হয়, যেহেতু একই মানে ইংলিশ টেস্টিং, সো এখানে একটা পরীক্ষা দিলেই হয়। তো এইটা 4টা পার্ট থাকে, রিডিং, লিসনিং, স্পিকিং এবং রাইটিং। তো আইএলটিএস সাধারণত, আইএলটিএস হচ্ছে 9, স্কোর রেঞ্জটা থাকে 0 to 9, তো 9-এর মধ্যে পরীক্ষা হয়। আর টোফেল হচ্ছে 120-এ হয়। তো রিকোয়ারমেন্টের মধ্যে ইউনিভার্সিটিগুলো লিখে থাকবে সাধারণত 6.5 থেকে 7, বেশিরভাগ ইউনিভার্সিটি 7 চায় আইএলটিএসে। কিন্তু তোমার 7.5 পেলে তুমি একটা কম্পিটিটিভ স্কোর হিসেবে হয়, 7.5 বা তার বেশি পেলে। আর টোফেলের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটি তোমার 79 থেকে 85 চাইবে, কিন্তু তুমি 90-এর কম পেলে তোমার চান্স অনেক কম। তোমাকে 100 অথবা তার বেশি পেলে চান্স অনেক বেড়ে যাবে এক ধাপে। তো এই দুইটাই হচ্ছে এরকম। এখন কোনটা পরীক্ষা দিবা, মানে আইএলটিএস দিবা নাকি টোফেল দিবা, এটা পুরোপুরি তোমার উপরে। টোফেল হচ্ছে আমেরিকার সব ইউনিভার্সিটি নেয়, ইভেন কানাডারও বেশিরভাগ ইউনিভার্সিটি নেয়। আর আইএলটিএস এর সুবিধাটা হচ্ছে আইএলটিএস তোমার আমেরিকার এখন অলমোস্ট সব ইউনিভার্সিটি নিচ্ছে, এবং কানাডার সব ইউনিভার্সিটি নেয়। সাথে হচ্ছে আইএলটিএস তুমি ইউরোপে অ্যাপ্লাই করতে পারবা, তুমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারবা। সো ইন দ্যাট কেস আমি রিকমেন্ড করবো আইএলটিএস দিতে। বাট টোফেলও কোনো সমস্যা না, আমি নিজে টোফেল দিয়েছিলাম, কারণ নর্থ আমেরিকা শুধু আমার অন দি চয়েস ছিল এই জন্য। তো এই পার্টগুলোতে ভালো করার জন্য এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস সাধারণত। সো রিডিং স্কিল বাড়ানোর জন্য নিউজ পেপার পড়ো, ম্যাগাজিন পড়ো, জার্নাল আর্টিকেলগুলো পড়ো ভালো করে, এটা তোমার জিআরই ক্ষেত্রে একই রিকমেন্ডেশন। লিসনিং বাড়ানোর জন্য হচ্ছে টিভি সিরিজ বা মুভিজ, এগুলো তুমি দেখবা, স্পেশালি টিভি সিরিজ সাবটাইটেল সহ দেখবা, এবং খেয়াল করবা কোন কোন প্রোনাউন্সিয়েশন কিভাবে উচ্চারণ করছে, মানে কিভাবে প্রোনাউন্সিয়েশনগুলো হচ্ছে ওখানে। এবং একবার ওটা দেখবো, পরবর্তীতে যেগুলো এপিসোড আছে সেগুলো তুমি সাবটাইটেল ছাড়া দেখলা, যাতে কতটুকু বুঝছো এটা বোঝা যায়। স্পিকিং এ নিজেরা প্র্যাকটিস করবা, মানুষ দেখবা অনেক কথা বলে, নিজেরা ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করবা, দেন একা একা প্র্যাকটিস করবা। তো ফ্রেন্ডের সাথে কথা বলতে গেলে দেখবা যে ক্লাসমেটরা অনেক হাসাহাসি করবে এগুলো নিয়ে, এগুলো কখনো গায়ে লাগাবা না কোনোভাবেই। যে অনেকেই অনেক হাসাহাসি করে, নিজেরা কিছু করে না, বাট অন্যকে করতে দেখলে হাসাহাসি করে। সো এসব করতে যাবে, মানে ওদেরকে কোনো কেয়ার করবা না, ইগনোর করো। আর রাইটিংটা হচ্ছে এগেইন প্র্যাকটিস করতে হবে। না, এখন যদি কথা বলি স্টেটমেন্ট অফ পারপাস নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এতক্ষণ এর আগে আমরা যেগুলো বলেছি, সিজিপিএ, জিআরই স্কোর, আইএলটিএস বা টোফেল, সবগুলোই কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে সবগুলো একটা স্কোর, নাথিং এলস। কিন্তু স্টেটমেন্ট অফ পারপাস এমন একটা জায়গা, এটা হচ্ছে একটা ন্যারেটিভ। এখানে তুমি তোমার অ্যাম্বিশন, তোমার এনথুসিয়াজম, প্যাশন, তোমার এসব নিয়ে তুমি কথা বলতে পারবা। তুমি এখানে বলতে পারবা যে তুমি কেন ওখানে স্টাডি করতে চাও, বা কেন এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাও, কেন তোমাকে সিলেক্ট করা উচিত। তো যার কারণে হয় অনেক সময় যে তোমার সিজিপিএ যদি একটু কমও থাকে, তোমার স্টেটমেন্ট পারপাস যদি খুব আউটস্ট্যান্ডিং থাকে, খুবই মোটিভেশনাল থাকে, দেন তোমার অ্যাডমিশন হয়ে যেতে পারে। কিন্তু কিছু বিষয়ে স্টেটমেন্ট অফ পারপাসের কিছু গাইডলাইন আছে, সাধারণত 1 থেকে 2 পেজ হয়, এর বেশি হয় না। এবং একই সাথে তোমার একটা সিভি না, এটা মাথায় রাখতে হবে। তুমি সিভিতে যেগুলো আমি এখানে কাজ করেছি, ওখানে কাজ করেছি, আমার এতগুলো পাবলিকেশন আছে, অথবা আমি এখানে গ্র্যাজুয়েশন করেছি, এসব কথাবার্তা বলার আসলে ওইভাবে দরকার হয় না, কারণ সিভিতে ওগুলো দেওয়া আছে থাকে। তো জাস্ট শর্টকাটে ওগুলো দেওয়া যেতে পারে। তো এই বিষয়ে তোমার এই যে লিঙ্কগুলো আছে, এগুলোতে গেলে অনেক ডিটেইল ডিসকাশন পাবা স্টেটমেন্ট অফ পারপাস সম্পর্কে। পরবর্তীতে যদি আসে লেটার অফ রিকমেন্ডেশন, এটা ইম্পর্টেন্ট, বাট স্টেটমেন্ট অফ পারপাসের মতো ইম্পর্টেন্ট না। এটা ইম্পর্টেন্ট এই অর্থে যে এক্সপেক্ট করা হয় এটা তোমার ভালো হবে, টিচাররা তোমার সপক্ষে লিখবে, ভালো লিখবে তোমার সঙ্গে, এটা যেন নেগেটিভ না হয়, এটা জাস্ট একটু শিওর থাকতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের টিচাররা অনেক ব্যস্ত থাকেন, তো তারা নিজের থেকে লিখতে পারেন না। যদি নিজের থেকে দেখাতে পারো এটা খুবই ভালো হয় তাহলে। আর অনেক সময় হয় যে নিজে থেকে লিখতে পারেন না, ওনাদের কাছে গেলে ওনারা তোমাকে এটা বলতে পারে যে তুমি একটা তৈরি করে নিয়ে আসো, এরপরে আমরা ওটা সাইন করে দিচ্ছি। তো যখন তুমি ওটা নিজের থেকে নিজের রিকমেন্ডেশন লেটার লিখবা, এটা মাথায় রাখবা যে খুব বেশি নিজেকে বড় হিসেবে প্রমাণ করবা না, খুব ভালো ভালো কথা লেখার দরকার নেই। তুমি মোটামুটি স্টাইলে লিখবা যে তুমি পড়ো, কিছু লেটার অফ রিকমেন্ডেশন স্যাম্পল আছে অনলাইনে অনেক, ওগুলো পড়ো, আইডিয়া নাও, দেন তুমি করো। তো এরপরে আসছে যে আদার্স বিষয়গুলোর মধ্যে পাবলিকেশনস এবং এক্সপেরিয়েন্স আছে। তো এগুলো আমি ইচ্ছে করে লেস ইম্পর্টেন্ট লিখেছি, কারণ
ওভারঅল হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট পাস করার পরে একটা ছেলের কাছ থেকে বা মেয়ের কাছ থেকে কখনো ইউনিভার্সিটিগুলো এক্সপেক্ট করে না তাদের কাছে পাবলিকেশন থাকবে। সো পাবলিকেশন যদি না থাকে ইটস টোটালি ফাইন, কোনো প্রবলেম না। আর পাবলিকেশন যদি থাকে দ্যাট উইল বি ফ্যান্টাস্টিক, কোনো মানে খুব অ্যাপ্রিসিয়েট করবে ওরা এটাকে। কিন্তু এটা না থাকলে যে তোমার সম্ভাবনা কমে যাবে এটা ঠিক না আসলে। আর এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে বেসিক্যালি তোমার কোনো প্রকার জব এক্সপিরিয়েন্স থাকবে না, এটাই ন্যাচারাল। তুমি ফুল টাইম স্টুডেন্ট ছিলা, বাট তুমি তোমার আন্ডার গ্র্যাজুয়েট যে রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, যেমন থার্ড ইয়ারে ফিজিক্যাল জিওগ্রাফি ফিল্ড ট্রিপে গিয়েছিলা তখন যেসব কাজ করেছো, বা ফোর্থ ইয়ারে ল্যান্ড ইউজ সার্ভে করতে গিয়েছিলা তখন যেসব কাজ করেছো, সেকেন্ড ইয়ারে সোশিও ইকোনমিক সার্ভে করতে গিয়েছিলা তখন যেসব কাজ করো, তো এগুলো ফোকাস করার চেষ্টা করবে যদি রিসার্চ এক্সপিরিয়েন্সে ফোকাস করতে হয়। সো এগুলো সবগুলো মিলেই হচ্ছে তোমার অ্যাডমিশনটা আসলে ডিপেন্ড করে এইসব সবগুলো ফ্যাক্টরের উপর মিলে। তো এখন আমরা যদি প্রিপারেশনের কথায় যে কোন সময়টা আমাদের জন্য ভালো, তো এটা হায়ার স্টাডি অ্যাব্রড গ্রুপ থেকে নেওয়া হয়েছে। তো এখানে তোমরা নিজেরাই এখানে বুঝতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে কোথায় কি করতে হবে না করতে হবে। জাস্ট আমি এটা বলবো যে তুমি আইএলটিএস বলো, জিআরই বলো, যেটাই বলো, অগাস্টের মধ্যে চেষ্টা করবা শেষ করে ফেলতে, এবং সেপ্টেম্বর থেকে চেষ্টা করবা হচ্ছে ইমেইল করতে প্রফেসরদেরকে। তো এবং এটা যদি না করো পরবর্তীতে অনেক স্ট্রেসফুল হয়ে যাবে সবকিছু, কারণ ইউনিভার্সিটির ডেডলাইন বেশিরভাগ সময় ডিসেম্বর বা জানুয়ারি, খুব বেশি হলে ফেব্রুয়ারি পর্যন্ত থাকে। তো এখন আমরা আসি যে ইউনিভার্সিটি সিলেক্ট করবা কেমনে। ইউনিভার্সিটিতে আছে 130টা ইউনিভার্সিটি আমেরিকাতে, কানাডাতে আছে 22টা ইউনিভার্সিটি। কি করে সিলেক্ট করবে এত ইউনিভার্সিটি? তো কানাডার ক্ষেত্রে 22টা ইউনিভার্সিটি কম, সো ওটা অনেক ইয়ে করা যায়, বাট আমেরিকার ক্ষেত্রে 130টা ইউনিভার্সিটি অনেক বেশি। সো এতগুলোর মধ্যে থেকে সবগুলোতে ইমেল করা হয়তো পসিবল হবে না। সো ওইসব ক্ষেত্রে তুমি দেখতে পারো যে লিস্ট অফ ইউনিভার্সিটিস অ্যাজ ইউজুয়াল, ওটা দেখতে পারো, এবং অ্যাট দ্য সেম টাইম ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখতে পারো। কারণ র্যাঙ্কিং একটু হলেও ম্যাটার করে এইভাবে যে তোমার ঢাকা ইউনিভার্সিটি যেমন টপ র্যাঙ্ক একটা ইউনিভার্সিটি, বাট রাজশাহী বা চিটাগাং ইউনিভার্সিটি হয়তো পরের র্যাঙ্কে আছে। তো এরকমভাবে একইভাবে তোমার আমেরিকাতেও একটা ম্যাটার করে যে তুমি যদি ওভাবে চিন্তা করো ইউসি বার্কলে, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, অথবা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস, এরা অনেক হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি। তো আবার কিছু থাকে অত হাই র্যাঙ্ক না। তো এইগুলো জানার জন্য হচ্ছে এখানে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং এটা ইউজ করা হয়ে থাকে। এছাড়া এনআরসি ন্যাশনাল রিসার্চ কাউন্সিল যে র্যাঙ্কিং পাবলিশ করেছে 2010-এ, ওটাতে শুধুমাত্র আমেরিকার টপ 50টা প্রোগ্রামকে ক্লাসিফাই করা হয়েছে। এছাড়া জাস্টিন হলম্যান নামে একজন লোক ইন্ডাস্ট্রিতে আছেন তিনি এখন, তো তিনি একটা র্যাঙ্কিং করেছেন, ওটাও খারাপ না। সো এগুলোর বেসিসে তোমরা বুঝবা যে কোন র্যাঙ্কের ইউনিভার্সিটি তুমি করছো। আর র্যাঙ্কিংটা এই কারণে আরেকটা ইম্পর্টেন্ট যে যত ভালো র্যাঙ্কের হবে রিকোয়ারমেন্ট তত হাই হবে। তো তুমি প্রোফাইল যদি খুব ভালো না হয়, সো খালি হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ট্রাই করে লাভ নাই, ওয়েস্ট অফ টাইম হবে ওইখানে। এই জন্য র্যাঙ্কিংটা দরকার। তো এখন তুমি তোমার প্রোফাইল অ্যাসেস করবা কি করে, এবং কিভাবে বুঝবা যে কোন ইউনিভার্সিটির সাথে তোমার প্রোফাইল স্যুট করছে। এটার জন্য বেসিক্যালি বেস্ট হচ্ছে তোমার সিনিয়রদের সাথে কথা বলো, যারা অলরেডি চলে গেছে তাদের সাথে কথা বলো, এবং অথবা তুমি আরেকটা কাজ করতে পারো যে হায়ার স্টাডি গ্রুপ একটা অ্যাব্রড একটা গ্রুপটা আছে ফেসবুকে, ওখানে একটা ডকুমেন্ট পাবা যেখানে তোমার প্রিভিয়াস ক্যান্ডিডেটরা লিখছে যে সে কোন ইউনিভার্সিটিতে গিয়েছে, তার প্রোফাইল কিরকম ছিল, ওগুলো দেখে একটা আইডিয়া করতে পারো। যদিও এটা সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে, বাট ওভারঅল একটা আইডিয়া পাওয়া যেতে পারে। আর ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে যখন তুমি বুঝবা যে তোমার প্রোফাইল কিরকম এবং এটা কোন টাইপের ইউনিভার্সিটির সাথে যাচ্ছে, এরপরে তোমার ইউনিভার্সিটি সিলেকশনটা এরকম হওয়া উচিত যে তোমার প্রোফাইল থেকে ভালো, অর্থাৎ অ্যাম্বিশাস ইউনিভার্সিটি, অনেক হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি যাবা, এরকম 20-30% ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারো যে তোমার প্রোফাইল থেকে বেটার ওগুলো। এটা হচ্ছে জাস্ট তোমার ওই লাক ফ্যাক্টরটা, অনেক সময় লাকিলি তুমি ওখানে সিলেক্ট হয়ে যেতে পারো। আর যেসব ইউনিভার্সিটির সাথে তোমার প্রোফাইল পুরোপুরি ম্যাচ করে, তুমি এটা 50-60% রাখা উচিত। আর সেফ থাকার জন্য তুমি এটা 20-30%, যেসব ইউনিভার্সিটি তোমার প্রোফাইলের থেকে লো, সেখানে তুমি ওটা 20-30% রাখতে পারো। তো এটা অনেক সময় ভ্যারি করে। যেমন তুমি যদি অনেক সময়, আমি একজন ক্যান্ডিডেটকে জানি যিনি অনেক ডেসপারেট ছিলেন যাওয়ার জন্য, তো তখন তিনি তার প্রোফাইলের থেকে খারাপ ইউনিভার্সিটি, খারাপ বলতে আমি একটু লো র্যাঙ্ক বলছি, তো সেরকম ইউনিভার্সিটি অনেক রেখেছিলেন, প্রায় 4-5টা ইউনিভার্সিটি উনি ওভাবে রেখেছিলেন, আর বাকি ইউনিভার্সিটিগুলো রেখেছিলেন তার নিজের প্রোফাইলের সাথে স্যুট করে এরকম, বাট তার প্রোফাইলের থেকে ভালো এরকম ইউনিভার্সিটি রাখেননি। তো বিনিময়ে উনি হচ্ছে প্রায় 6টা ইউনিভার্সিটি থেকে ফান্ডিং পেয়েছিলেন। তো এরকম অনেক সময় হয় যে তুমি যদি তোমার প্রোফাইল থেকে খারাপ লোয়ার ইউনিভার্সিটিগুলোতে রাখতে পারো, তো অনেক সময় ফান্ডিং অনেক সময় বেশি আসতে পারে। তো এটা তোমার উপর অনেকটা ডিপেন্ড করছে, বাট এটা একটা স্ট্যান্ডার্ড মেজার। সো নাও ইউনিভার্সিটি সিলেক্ট তুমি করলা। তো এই ইউনিভার্সিটি সিলেকশনে যে র্যাঙ্কিংয়ে কি সব কিছু? আসলে না। তোমার অ্যাডভাইজার এবং রিসার্চ গ্রুপ এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট।
তোমার অ্যাডভাইজার যদি খুব ভালো কাজ করে, তুমি যদি লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে থাকেন, তোমার অনেক ভালো তুমি কাজ শিখবে এবং ভালো রিসার্চ পেপার পাবলিশ করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম পরবর্তীতে লাইফটা তুমি ভালো রিক্রুটমেন্ট হবে তোমার। আর ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি গিয়ে যদি তুমি এরকম ভালো অ্যাডভাইজার না পারো, গাইড ঠিক মতো করছে না, তখন তুমি ভালো ভালো মানে পিএইচডি স্টুডেন্ট হিসেবে বেরোতে পারবা না, বা ভালো গ্র্যাজুয়েট হিসেবে বেরোতে পারবা না। সো এখন প্রফেসর সিলেক্ট করবা কেন? তার মানে প্রফেসর সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট। তো প্রফেসর সিলেক্ট করার সময় প্রফেসরদের সিভিটা দেখতে হবে। তাতে সিভি দেখবা এবং সিভিতে অনেক কিছু লেখা থাকে, এর মধ্যে পার্টিকুলারলি ফোকাস করবা তারা কি পাবলিশ করছেন, লাস্ট 5 বছরে কিরকম পাবলিশ করেছেন, ওগুলোর উপরে ফোকাস করবা। যে যত বেশি পাবলিশ করছে সে তত বেশি ডায়নামিক, সে তত কাজ করছে। আর গ্র্যান্ট সেকশনটা দেখতে হয় যে সেই প্রফেসরের হাতে ফান্ড কিরকম আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে মানে এটা অনেক ভ্যারি করে, যে কিছু প্রফেসর অনেক বেশি ফান্ড পাচ্ছে, কেউ কম পাচ্ছে। তো যেসব প্রফেসর বেশি ফান্ড পাচ্ছে তাদের হচ্ছে তোমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে পজিশন, ওগুলো হাতে বেশি থাকে। তো গ্র্যান্ট যদি কমও পায়, অনেক সময় কাজ ভালো হয়, এরকম হতে পারে, বাট সেক্ষেত্রে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি জয়েন করতে পারবা। সো মোস্টলি আমি বলবো তুমি তার রিসার্চ ইন্টারেস্ট, পাবলিকেশনস, এগুলোর দিকে ফোকাস করো। আর কিভাবে এভাবে যেতে পারবা ফ্যাকাল্টি মেম্বার্স পেজে, এটা বলা আছে এখানে, যে কোনো ইউনিভার্সিটি, মনে করো তুমি জিওগ্রাফি ডিপার্টমেন্টে খুঁজতেছো, সো কোথায়, ইউনিভার্সিটি টেক্সাস অ্যাট অস্টিন, সো ইউনিভার্সিটি টেক্সাস অ্যাট অস্টিন দিয়ে ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি দিয়ে গুগল সার্চ মারবা, দেন পেয়ে যাবা। তো ওখান থেকে পিপল ট্যাবে যাবা, তারপরে তুমি বার করতে পারবে ফ্যাকাল্টিদের নাম। এটা অনেক লেন্দি প্রসেস, কাম্বারসাম একটা প্রসেস, বাট এইটা অবশ্যই একটা ক্যান্ডিডেটের করা উচিত যদি সে ভালো কোথাও সিলেক্টেড হতে চায়, এবং এইটা করতে অনেক বেশি সময় লাগে। সো বেটার তুমি এগুলো যত তাড়াতাড়ি পারো শুরু করে দিতে। যদি প্রয়োজন হয় তুমি এটা জুন জুলাই থেকেই শুরু করে দিতে পারো সার্চিং করা। আগে থেকে সার্চ করে একটা এক্সেল শিট বানালা, ওখানে তুমি লিখতে পারো যে এই টিচার এখানে কাজ করছে, এটা তার রিসার্চ ইন্টারেস্ট, এভাবে। তো যত তাড়াতাড়ি, যত দিন ধরে এগুলো করবা, তত ওটা ভালো হবে, তোমার রিচ হবে জিনিসটা, তুমি তত ইজিলি ফাইন্ড আউট করবা কাকে ইমেল করতে হবে, কাকে ইমেল করতে হবে না। এখন যখন ইমেল করবা তখন কিভাবে করবা? তো ইউজুয়ালি আমেরিকানরা বা নর্থ আমেরিকানরা মোস্টলি তারা হচ্ছে হ্যালো দিয়ে শুরু করে, ডিয়ারটা রাখে তারা হচ্ছে যারা একটু ক্লোজ তাদের জন্য রাখে। তো বেটার হ্যালো দিয়ে শুরু করা, হ্যালো ডক্টর সামথিং, এরকম শুরু করা। এবং ইউনিভার্সিটির প্রফেসররা এরা হচ্ছে মোস্টলি সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে সকালবেলা ইমেল চেক করে। সো সকাল 7টা থেকে 10টা ওদের টাইম, লোকাল টাইম বলতে ওদের টাইম বোঝানো হচ্ছে, 7টা থেকে 10টা ওই সময়ের মধ্যে তারা মেইলটা ওপেন করে। সো ইটস বেটার যে তুমি 7টার আগে আগে, ওটা তুমি তোমার বাংলাদেশের টাইমের সাথে ওদের টাইম ম্যাচ করে দেখবা, যে যেন তুমি 7টার আগে 6টা হোক বা 5টার সময় হোক, ওদের সময় ভোর 5টার সময় পাঠিয়ে দিলা তুমি, ওটা তোমার জন্য বেটার। তাহলে মেইলটা উপরের দিকে থাকবে, ওটা শুরুতে সকালে খুলবে। আর যখন ইমেল করবা, সেই ইমেল করার সময় তোমরা তোমার প্রোফাইলটাকে আলাদা করে এভাবে যেভাবে দেওয়া আছে এরকম করে দেওয়ার চেষ্টা করবা। এটা ডিফারেন্ট স্টাইলও দিতে পারো, কিন্তু এরকম স্টাইল দিবে যাতে করে নোটিস করতে হয়, যেমন পুরো ইমেল পড়ে খুঁজে বার করতে না হয় যে তোমার সিজিপিএ কত ছিল, তোমার জিআরই স্কোর কত ছিল, আইএলটিএস স্কোর কত ছিল, এগুলো করতে না হয়, সাথে সাথে চোখে পড়ে, ওভাবে দেওয়ার চেষ্টা করবা। তো একবার যখন সে রিপ্লাই দিবে এবং সেটা যদি পজিটিভ রিপ্লাই হয়, তো তখন তার মেন কাজটা হচ্ছে, তখন তুমি তার পারমিশন নিবা যে তোমার স্টেটমেন্ট অফ পারপাসে তার নাম দিতে, যে তুমি তার আন্ডারে কাজ করতে চাও। তো ওইটা দেয়া মানে ওটাতে সে যদি এগ্রি করে তখন এটা অফিসিয়াল হয়ে গেল, তখন সেও তোমার নাম তার নোটবুকে এটা এন্ট্রি করে রাখবে তখন। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, অনেক ইমেল সেন্ড করতে হয়, 30-40টা ইমেল পেয়ে এমন হতে পারে কোনো পজিটিভ রিপ্লাই পাও নাই, এটা হতে পারে। সো অ্যাটলিস্ট 50টা ইমেল, 70-80টা করতে পারলে আরও ভালো ইমেল করবা, এবং তাহলে তুমি হয়তো 7টা থেকে 10টা পজিটিভ রিপ্লাই পেতে পারো 70-80টা ইমেল করলে, হয়তো বা কারো কারো ক্ষেত্রে এটা বেশিও হতে পারে। তো ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, এতগুলো ইমেল করতে গিয়ে অনেক সময় ভুল হয়, যে নাম চেঞ্জ করতে ভুলে গেছো, ইউনিভার্সিটির নাম চেঞ্জ করতে ভুলে গেছো, তার রিসার্চ ইন্টারেস্ট চেঞ্জ করতে ভুলে গেছো, কারণ তুমি একটা স্যাম্পল ইমেল ইউজ করছো, কপি পেস্ট করছো। সো এটা কেয়ারফুল থাকবা যেন মানে ভুল, মানে ডক্টর চ্যাং এর ইমেল যেন ডক্টর জোনাথনের কাছে না চলে যায়, এরকম যেন না হয়। আর বেস্ট পিরিয়ড হচ্ছে আর্লি সেপ্টেম্বর থেকে শুরু করবে ইমেল করা এবং আর্লি নভেম্বর পর্যন্ত। এর পরবর্তীতে আস্তে আস্তে করে ইমেল পাওয়ার, মানে রিপ্লাই পাওয়ার চান্স অনেক কমে যায়। তো আরো স্যাম্পল পাবা কি করে ইমেল করতে হয়, এইসব জায়গায় পাবা তোমরা আরো স্যাম্পল। দেন তোমার প্রফেসর সিলেকশন শেষ, তুমি ইমেল করছো তাকে, সবকিছু শেষ। এবার অ্যাপ্লিকেশন প্যাকেজে যা যা লাগবে সবকিছু একসাথে করে ট্রান্সক্রিপ্ট উঠিয়ে সবকিছু করে তুমি পাঠিয়ে দিবা। যদি এটা অনলাইন এলওআর থাকে, লেটার অফ রিকমেন্ডেশন থাকে, তো তুমি আগে থেকেই শিওর হবে যে ইউনিভার্সিটির পাইছে কিনা। সো ডেডলাইনের আগেই কাজ করা শুরু করে দিবা, যখন যে কোনো একটা ইমার্জেন্সি হলে যেন এটা রিকভার করার সময় থাকে। নাও এটা হচ্ছে অ্যাপ্লিকেশন এক্সপেন্স। যদি 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে যাও কি পরিমাণ খরচ হতে পারে, এই ব্রেকডাউন ডিটেলস আমি গেলাম না, এটা তোমরা নিজেরা দেখে নিতে পারবে। তো ওভারঅল হচ্ছে তোমার আমেরিকাতে যদি তুমি অ্যাপ্লাই করতে যাও,
তো ইটস অ্যান অ্যাভারেজ ভ্যালু। সো সেই হিসেবে তোমার অ্যারাউন্ড 88,000 টাকা লাগবে অ্যাপ্লাই করতে আমেরিকাতে 6টা ইউনিভার্সিটিতে ট্রান্সক্রিপ্ট সহ। এটা হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট পুরোপুরি। এমন হতে পারে তুমি 6টার একটাতেও সিলেক্টেড হও নাই, সো তোমার পুরো 88,000 টাকা মাইট যেতে পারে এখানে। তো এটা একটা ইয়ে। আর ক্যানাডার ক্ষেত্রে হচ্ছে 61,200 টাকা। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে একটা আমি বলে রাখি, এটা আগে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে জিআরই স্কোরের ক্ষেত্রে এগুলো তোমার আসলে মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট না, কারণ এটা 5 বছর মেয়াদ থাকে। সো তুমি পরের বছরে অ্যাপ্লাই করতে পারো। আর আইএলটিএস এর ক্ষেত্রে হচ্ছে 2 বছর মেয়াদ থাকে। সো আইএলটিএস তোমার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট বলা যায় না, এটা পরের বছরে তুমি আবার এই স্কোর দিয়ে অ্যাপ্লাই করতে পারো। আর এরপরে যদি আমি টোটাল এক্সপেন্স, যদি তুমি ফান্ডিং পাও, তখন যেটা হবে যে আমেরিকার কিছু ফি আছে, ভিসা অ্যাপ্লিকেশন ফি, সেভিংস ফি, এছাড়া তুমি শপিং করবা কিছু, তোমার প্লেন ফেয়ার আমি অ্যাপ্রক্সিমেট ধরেছি 90,000 টাকা, এটা বাড়তে কমতে পারে। তো সব মিলায় তোমার ওভারঅল যদি গ্র্যান্ড টোটাল ধরি আমি, প্রায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকার মতো 6টা ইউনিভার্সিটিতে যদি তুমি ফান্ডিং পাও তোমার সব মিলিয়ে খরচ হবে। আর ক্যানাডার ক্ষেত্রে এটা একটু কম হবে, 1,75,000 থেকে 1,80,000-এর মধ্যে হয়তো খরচ হবে। সো এখন তুমি ওখানে কিরকম স্যালারি পেতে পারো? তো ইউজুয়ালি তোমার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে এটা $1,200 থেকে $1,800 স্টেট টু স্টেট ভ্যারি করে, কারো কারো ক্ষেত্রে আরও বেশি হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে কিছুটা কমও হতে পারে। তো লিভিং এক্সপেন্সও অনেক ভ্যারি করে, ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্কে থাকলে অনেক বেশি এক্সপেন্স হবে, বাট আমি যদি ওইসব বড় শহর 2-1টা বাদ দিই, তাছাড়া ওভারঅল লার্জ সিটিতে তোমার $700 to $1,000 মধ্যে তোমার হবে, আর ছোট সিটির ক্ষেত্রে তোমার $400 to $600 মধ্যে তুমি পাবা। তো তুমি সেভিংস এর ক্ষেত্রে তুমি ধরতে পারো যে ওভারঅল $500 থেকে $800 তুমি প্রতি মাসে সেভ করতে পারবে ফর এ ডিসেন্ট স্পেন্ডার। এখন তুমি যদি নাইট ক্লাবে গিয়ে তুমি যদি এখন রেগুলার স্পেন্ড করতে থাকো, দেন দ্যাটস এ ডিফারেন্ট কেস, ওখানে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে। অথবা প্রতিদিন যদি বাইরে খেতে থাকো, দেন ওটাও অনেক টাকা খরচ হয়ে যাবে। সো ডিসেন্ট স্পেন্ডারের জন্য তুমি মাসে অ্যাটলিস্ট 40,000 টাকা তুমি সেভ করতে পারবে। তো সেই হিসেবে তুমি কিন্তু 6 মাসের মধ্যে তোমার যে টাকাটা ইনভেস্ট করছো তুমি 2.5 লাখ টাকা তুমি পুরোটাই উঠে আনতে পারছো ওখান থেকে। নাও গ্র্যাজুয়েশনের পরে জব কি পাবা? ইঞ্জিনিয়ারিং এর থেকে আমাদের সাবজেক্ট একটু আলাদা। সো আমেরিকাতে এই জন্য বেসিক্যালি আমাদের গ্র্যাজুয়েশনের পরে রিসার্চ অর্গানাইজেশন, একাডেমিয়াতে অথবা নন প্রফিট অর্গানাইজেশনগুলোতে জয়েন করতে হয় ফার্স্ট টাইম। আর ক্যানাডার ক্ষেত্রে তোমার রিসার্চ অর্গানাইজেশন, একাডেমিয়া এবং অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট অর্গানাইজেশনে তুমি জয়েন করতে পারবা। আর ক্যানাডার প্রবলেমটা হচ্ছে ক্যানাডার ওভারঅল জব সেক্টরটা ছোট, অনেক ন্যারো। সো এখানে জব পাওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট। আর ইউএসএতে জব পাওয়াটা কম্পারেটিভলি ইজি ক্যানাডার থেকে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে নন প্রফিট অর্গানাইজেশন একটা বার আছে, এই বারটা তোমাকে মানে নন প্রফিটে ঢুকতে হবে তোমাকে, সোজা কথায় আর কোথাও তুমি যেতে পারবে না। আর এই গ্র্যাজুয়েশনের পরে কি, এটা আমি আসলে অত ডিটেইল বলতে পারছি না, কারণ আমি নিজেও ওই জায়গাতে এখন পৌঁছাই নাই। সো এই কারণে আমি অত ডিটেইলে যেতেও চাচ্ছি না আমি। সো ওভারঅল টেক অ্যাওয়ে হচ্ছে তোমার এখান থেকে সমস্ত এক্সামিনেশন যেগুলো আছে, আইএলটিএস বলো, জিআরই বলো, আগস্টের মধ্যে শেষ করার চেষ্টা করো। আর্লি সেপ্টেম্বর থেকে ইমেল করার চেষ্টা করো। স্পেশালি দেখো যে কোন প্রফেসর কোন ধরনের কাজ করছে, তার রিসেন্ট রিসার্চ কি, এসব দেখো এবং এভাবে সিলেক্ট করে তাকে অ্যাপ্লাই করো। তার পারমিশন নাও এসওপিতে তার নাম দেওয়ার জন্য, এবং ইউনিভার্সিটি সিলেক্ট ওয়াইজলি করো। অনেক সময় দেখা যায় অনেক অ্যাম্বিশাস হয়ে তুমি 7-8টা 10টা ইউনিভার্সিটি খুব ভালো ভালো করে বসলা, ভাবলা তুমি তোমার প্রোফাইল অনেক ভালো, কিন্তু আসলে অত ভালো না। তো দেখা গেল এমন হতে পারে তুমি একটা তো সিলেক্টেড হও নাই। সো এই জন্য ইউনিভার্সিটি সিলেকশনটা ওয়াইজলি হওয়া উচিত এবং ডেডলাইনের অনেক আগেই অ্যাপ্লাই করা উচিত। অ্যান্ড লাস্টলি, হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্ল্যান ফর দ্য ওয়ার্স্ট। সো আরও বেশি ইনফরমেশনের জন্য এইসব গ্রুপগুলোতে জয়েন করো এবং এগুলোর ফাইলস বা ডকুমেন্ট সেকশনগুলোতে দেখো কি কি আছে, রিড করো, নিজের থেকে ডিগ করার চেষ্টা করো যে কি কি কোথায় আছে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং দিস প্রেজেন্টেশন। গুড লাক।